নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প হরিমতির যৌবন, কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য লিখিত। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো হরিমতির যৌবন, গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। রাজপ্রাসাদের গভীরে এক গোপন কক্ষ, যেখানে প্রবেশাধিকার শুধুমাত্র রাজপরিবারের নারীদের। বিশাল শ্বেত পাথরের তৈরি স্নানাগার, যার চারপাশে সোনার খোদাই করা নকশা। মধ্যেখানে এক সুদৃশ্য ঝর্ণা, যার জল সুগন্ধি মিশ্রিত। গায়ে বর্ণিল চন্দন আবির মাখা রাজ রানীরা এখানে দৈহিক ক্লান্তি দূর করতেন। চারপাশে দাসীরা, যারা প্রতিটি রানীর সেবায় নিযুক্ত। রানীরা একে একে তাদের ভারী গহনাগুলো খুলছেন। সুগন্ধি ঘন জল ধীরে ধীরে তাদের ত্বকের ওপর বয়ে যাচ্ছে। সোনার কলসি থেকে দাসীরা জল ঢালছে। মৃদু হাসির শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। আহ, আজকের জল যেন আরো মাদকতা ছড়াচ্ছে মল্লিকা। চোখ বুজে মহারানী রূপমঞ্জরি বললেন, রানী, আমরা আজ বিশেষ চন্দন গোলাপ দিয়েছি যে রাজমহিষীর শরীরে যেন ফুলের মতো কোমল থাকে। এমন সময় এক তরুণ দাস স্নানাগারের প্রবেশ পথে এসে থমকে দাঁড়ায়। তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায় অপ্সরীদের মতো সৌন্দর্য দেখে, কিন্তু তার চাহনি টের পায়। রানী রূপমঞ্জরি জল থেকে উঠে দাঁড়ান। কৃষ্ণ, তুমি এখানে? মহারানী, আমি ভুল করে। তার গলা শুকিয়ে আসে। মহারানীর ভেজা ত্বকের ওপর জলের ফোঁটা গড়িয়ে নামছে। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। বাকিরা উৎসুক চোখে তাকিয়ে। স্নানাগারের উত্তাপ যেন আরো বাড়ছে। ধীরে ধীরে রূপমঞ্জরি আরো কাছে এগিয়ে আসে। তার আঙুল কৃষ্ণের চিবুকে। তুমি কি কখনো দেখনি রাজপরিবারের নারীদের এই রূপ? না মহারানী, কিন্তু তুমি তো দেখতে চেয়েছিলে, তাই না? মল্লিকা অবাক হয়ে তাকিয়ে থাকে। রানী যেন ইচ্ছে করেই দাসটাকে আরো টানছে। তার চোখে অদ্ভুত এক গভীর খিদে। তা শুধু একটা কৌতূহল নাকি অন্য কিছু? এদিকে অন্যান্যদের অবস্থাও তখন বেশ কঠিন। কি ব্যাপার কৃষ্ণ? তোমাকে দেখা করতে বললাম, দেখা করতে এলে না কেন গত রাতে? মল্লিকা অবাক হয়ে তাকায়। মনে মনে ভাবে, আবার আবার তাহলে ওই গোপন পথ দিয়ে। কি বলছিস, আমাকে একটু ঝেড়ে কেসে বলতো। কেন রে? না মানে, রানী রূপমঞ্জরির রূপের কথা শুনে তো আমার তোমার হয়ে যাচ্ছে। শোন তাহলে, তোকে আগে আমাদের গ্রামের বাড়ির একটা বর্ণনা দিই, তারপর না হয় বাদ বাকিটা বলবো। এই শোন শোন, এই রাস্তার মাঝখানে যদি হঠাৎ করে রূপমঞ্জরি এসে বলে আমাকে একটু লিফট দেবেন, দিবি? খেপেছিস? ওনাকে তো রীতিমতো, না থাক, তোকে প্রথম থেকে বলি, না হলে তুই বুঝতে পারবি না। তাছাড়া আজ 250 বছর পরে কোথায় রূপমঞ্জরি আর কোথায় তার রূপ? না রে বন্ধু, আমি শুনেছি এইসব যুবতী মেয়েরা নাকি তৃপ্ত হয় না, ওরা সারা জীবন নাকি অতৃপ্ত হয়েই ঘুরে বেড়ায়। তাই বলে 250 বছর ধরে? খেপেছিস নাকি? গাড়িটা জোর আওয়াজে ছুটে চলে শহরের মাঝখান থেকে গ্রামের পথে। অরিন্দম বলে ওঠে, বাংলার এক প্রান্তে সবুজে মোড়ানো একটি ছোট্ট গ্রাম, যার নাম সোনারপুর। চারপাশে বিল, ঝিল, মাঠ ঘাটের অপূর্ব মেলবন্ধন।
আর বাতাসে ধানের গন্ধে মিশে থাকা এক টুকরো শান্তি। মেঠো পথ ধরে হাঁটলে দেখা যাবে বিশাল বটগাছ, যার ছায়ায় দুপুরে বিশ্রাম নেয় রাখালের দল। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সরু একটা নদী, যার ঠান্ডা জল সকাল বিকেল স্নান করে সতেজ রাখে গ্রামবাসীদের। মাঠ জুড়ে সোনালি ধানের দোলা, মাঝে মাঝে খেজুর গাছের সারি, আর দূর থেকে ভেসে আসে রাখালের বাঁশির সুর। বাড়িগুলো সব মাটির, লাল টালির ছাদে ঢাকা, উঠোনে তুলসী গাছ, আর পাশে গোয়াল ঘর। এই গ্রামেই আছে এক সময়কার বীরত্বের স্মারক, প্রায় 250 বছর পুরনো জমিদার বাড়ি, রাজবাড়ি। বাড়ির প্রবেশদ্বারেই জানান দেয় এর প্রাচীনতার গাম্ভীর্য। লোহার বিশাল ফটক, যেখানে এখনো ঝুলছে মরচে ধরা তালা, তার উপরে শ্বেতপাথরের ফলকে খোদাই করা রাজা রামকৃষ্ণ রায়ের ভবন, স্থাপিত 1775। ভেতরে ঢুকতেই চোখে পড়ে বিশাল এক উঠোন, পাথরে বাঁধানো, মাঝখানে একটি শুকনো ফোয়ারা, যা একসময় ঝর্ণার জলের ধারায় প্রাণবন্ত ছিল। উঠোন ঘিরে চারপাশে দোতলা ভবনের রাজকীয় স্থাপত্য, বিশাল লাল ইটের গাঁথুনি, ওপরে কারুকার্য করা কাঠের বারান্দা, আর সেই বারান্দায় মজবুত রেলিং, যেখানে এখনো লতানো গাছ জড়িয়ে আছে। প্রথম তলাটি ছিল কর্মচারীদের জন্য। দীর্ঘ বারান্দা দিয়ে ঢোকা যায় ভেতরে, যেখানে ছিল দীপ্ত শান বাঁধানো মেঝে। একসময় চকচক করত, এখন ধুলো জমে পুরনো স্মৃতি হয়ে আছে। বড় বড় কাঠের দরজাগুলো, যেগুলো একসময় পালিশ করা ছিল, এখন সেখানে সময়ের দাগ। দ্বিতীয় তলাটি ছিল জমিদারের বসবাসের জায়গা। এখানে রয়েছে মহারাজাদের ব্যবহৃত বিশাল দরবার হল। দেওয়ালে এখনো ঝুলছে পুরনো ঝাড়বাতি, যদিও সেগুলোতে এখন আর আলো জ্বলে না। হলের চারপাশে উঁচু উঁচু স্তম্ভ, যেগুলো নকশা দেখলে বোঝা যায় রাজকীয় রুচি। এখানে এক সময় প্রজাদের বিচার বসত। বড় কাঠের আসনে বসতেন জমিদার মহাশয়। বাড়ির একপাশে অন্দরমহল, যেখানে ছিল জমিদার পরিবারের নারীদের জন্য নির্দিষ্ট কক্ষ। রঙিন কাচের জানালা, ছাদের কারুকাজ আর কাঠের খোদাই করা দরজাগুলো এখনো জানান দেয় সেকালের জাঁকজমকের কথা। সবচেয়ে রহস্যময় অংশ হলো গুপ্ত সুড়ঙ্গ পথটা। শোনা যায় জমিদার বাড়ির নিচ দিয়ে এক গোপন পথ ছিল, যা সরাসরি নদীর পাড়ে গিয়ে উঠত। বিপদের সময় জমিদাররা এই পথ দিয়েই পালিয়ে যেতেন। যদিও এখন সেই পথ বুঝিয়ে দেওয়া হয়েছে, তবুও প্রবীণদের মুখে সেই পথের কথা আজও শোনা যায়। এই বাড়ির প্রতিটা ইটে লুকিয়ে আছে ইতিহাসের পদচিহ্ন। বাতাসে এখনো যেন ভেসে আসে জমিদারদের কণ্ঠস্বর, নাচ গানের সুর, আর হারিয়ে যাওয়া এক যুগের স্মৃতি। এখন এটি ধ্বংসপ্রায় অযত্নে পরিণত হয়েছে, অনেকটা ভুতুড়ে বাড়ির মতো। তবুও সময়ের গর্ব নিয়ে সোনারপুরের রাজবাড়ি এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে। সন্ধ্যা নেমে এসেছে রাজবাড়ির অন্দরমহলে। সুবিশাল প্রদীপের আলোয় স্নানাগারে শ্বেতপাথরের ফ্লোর চিকচিক করছে। গোপন স্নানাগারের অভ্যন্তরে উষ্ণ পানির বাষ্প ভাসছে। শীতল জলাশয়ের ধারে দাঁড়িয়ে আছে রানী রূপমঞ্জরী, নগ্ন সিক্ত শরীরে। চারপাশে দাসীরা দাঁড়িয়ে, আর সামনে নত হয়ে বসে আছে কৃষ্ণ, রানীর সব থেকে প্রিয় কৃতদাস। ধীর অথচ কামনা মিশ্রিত স্বরে রূপমঞ্জরী বলে, কৃষ্ণ, ভয় পাচ্ছ কেন? কতবার বলেছি আমার সামনে তুমি কৃতদাস নও, আমার ভগবান, আমার প্রেমিক। কৃষ্ণ নম্র কিন্তু কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মহারানী, আমি আমি দাস মাত্র। আপনার ছায়াও আমার স্পর্শের যোগ্য নয়।
রানী ধীরে ধীরে এগিয়ে এসে কৃষ্ণর মুখটা উঁচু করে ধরে। তার দীর্ঘ সরু আঙুলের স্পর্শে কৃষ্ণের সমস্ত শরীর শিহরিত হয়ে ওঠে। রূপমঞ্জরি মুচকি হেসে বলে, তবু আমার ছায়ায় কেন বন্দী হয়ে আছো কৃষ্ণ? বলো তো, যখন আমি নগ্ন হয়ে স্নান করি তোমার চোখ কেমন থাকে? কৃষ্ণ শ্বাস বন্ধ করে ফেলল। চারপাশে থাকা দাসীদের মুখেও লজ্জা, কিন্তু তারা কিছু বলার অধিকার রাখে না। রানী এমনই, তার কামনার সামনে সবাই নীরব। কৃষ্ণ কাপা গলায় বলে, আমি আমি চোখ তুলে দেখি না। রূপমঞ্জরি একটু ঝুঁকে এসে কৃষ্ণর কানে ফিসফিস করে বলে, মিথ্যে বলো না কৃষ্ণ, তুমি আমার ঠিক ততটাই চাও যতটা আমি তোমার চাই। রানী পেছনে সরে গিয়ে জলাশয়ে নামল। ধীরে ধীরে তার নগ্ন শরীর ডুবে গেল জলের ভেতরে, শুধু মুখটা দেখা যাচ্ছে। তারপর চোখ বন্ধ করল, যেন অপেক্ষা করছে। কৃষ্ণ এসো, আমার কাছে এসো, রূপমঞ্জরি কামনা মিশ্রিত কণ্ঠে বলে। দাসীরা হতভম্ব। একজন কৃতদাস কি করে মহারানীর শরীর স্পর্শ করবে? কিন্তু তারা জানে রানীর আদেশ অমান্য করা মানেই মৃত্যু। কৃষ্ণ দ্বিধান্বিত হয়ে দাঁড়িয়ে রইল। রানী চোখ খুলল, এক ভয়ানক তৃষ্ণার্ত দৃষ্টি। এসো বলছি, নয়তো রাতেই তোমার গলা কেটে আমার স্নানাজলে বিসর্জন দেব, ধীর গলায় রূপমঞ্জরি বলে। কৃষ্ণ থরথর করে কাঁপছে, তবু এক অলৌকিক আকর্ষণে এগিয়ে গিয়ে নেমে গেল সে জলের মধ্যে। দাসীরা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সেই দিন রাতের অন্ধকারে রাজবাড়ির দেওয়াল সাক্ষী থাকলেও এক অভিশপ্ত প্রেমের, এক নিষিদ্ধ কামনার। গভীর রাত, রাজবাড়ির অন্দরমহল নিস্তব্ধ। স্নানাগারে বিশাল শ্বেতপাথরের দেওয়াল অন্ধকারে ডুবে। কেবল মৃদু মশালের আলোয় জলাশয়ের ওপর আলো আঁধারি খেলা করছে। জলের ওপরিভাগে ছোট্ট ছোট্ট ঢেউ, যেন কিছুক্ষণ আগেই সেখানে এক তীব্র ঝড় বয়ে গেছে। রানী রূপমঞ্জরি এলিয়ে আছে পাথরের ধাপে, তার নগ্ন শরীর ভিজে চকচক করছে। পাশে পড়ে আছে তার গা থেকে সরে যাওয়া সোনার অলংকার। সামনে বসে কৃষ্ণ, দাসত্বের শৃঙ্খল গলায় থাকলেও আজ সে যেন এক অদৃশ্য শক্তির দ্বারা বাঁধা। কৃষ্ণ সাবধানী স্বরে বলে, মহারানী, এটা অন্যায়। আপনি একজন রাজার স্ত্রী, আর আমি তো কেবল একজন দাস। রূপমঞ্জরি চোখ বন্ধ করে হেসে উঠলেন। হাসিটা যেন গভীর রাতের বুনো ফুলের মতো, সুগন্ধিতে মাদক আর বিষ মেশানো। চোখ খুলে রূপমঞ্জরি বলে, তুমি কি জানো, আমি জন্ম থেকেই সাধারণ নারী নই। আমার রক্তে আগুন কৃষ্ণ, আমার দেহে বিষ। কৃষ্ণ চমকে বলে, কি বলছেন আপনি? রানী ধীরে ধীরে উঠে বসলেন। তার ঘন ভেজা চুল পেছনে ফেলে তিনি কৃষ্ণের মুখের কাছে এলেন, এতটাই কাছে যে কৃষ্ণ তার উষ্ণ নিঃশ্বাস টের পাচ্ছে। রূপমঞ্জরি তার মায়া মিশ্রিত স্বরে বলে, আমার বাবা মা সন্তান জন্ম দিতে পারেনি, জানো তো? এক অভিশপ্ত তান্ত্রিকের সাধনায় আমার জন্ম। আমি পিশাচিনীর কন্যা। আমি চাইলে তোমার সমস্ত শক্তি শুষে নিতে পারি। কৃষ্ণ শিউরে ওঠে, কিন্তু চোখ সরাতে পারে না রানীর মায়াবী দৃষ্টি থেকে। গলায় শঙ্কা নিয়ে এসে প্রকাশ করে, আপনি আপনি কি আমাকে মারবেন? রূপমঞ্জরি ধীর স্বরে হেসে বলে, তুমি আমায় তৃপ্ত করতে না যদি পারো তবেই হয়তো। চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। কৃষ্ণ জানে সে এখন এক ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে। তার হৃৎপিণ্ড 10 গুণ জোরে ধুকধুক করে চলছে। সে কি এই নারীর কামনার শিকার হবে নাকি শেষ মতো, নাকি কামনার আগুনে নিজেকেই নতুন করে খুঁজে পাবে? বাইরে তখন ঝড়, অন্ধকার আকাশের নিচে এক অভিশপ্ত বাসনার ছায়া
গাঢ় হয়ে ওঠে। রাজপ্রাসাদের অন্দরমহল ঘুমিয়ে, কিন্তু রানীর স্নানাগারের বাতাস উত্তপ্ত। তোমরা হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? দেখছো না আমি এখন অভিসারে আছি? যাও, চলে যাও। দাসীদের উদ্দেশ্য করে কথাটা বললেন মহারানী রূপমঞ্জরি। কৃষ্ণ নিঃশ্বাস বন্ধ করে বসে আছে পাথরের ধাপে, চোখে ভয় আর আকর্ষণের দ্বন্দ্ব। সামনে দাঁড়িয়ে রূপমঞ্জরি, শরীরে জলের ফোঁটা চকচক করছে, চোখে এখনো খিদে, যেন শিকারী তার শিকারের দিকে চেয়ে। মহারানী, আমি পালিয়ে যেতে চাই। পালাবে? কোথায় পালাবে? তুমি কি জানো এই প্রাসাদের বাইরেও আমার চোখ আছে? আপনি কি সত্যি এক অভিশপ্ত নারী? কাপা কণ্ঠে কৃষ্ণ বলে। রানী ধীরে ধীরে এগিয়ে আসে, তার সরু দীর্ঘ আঙুল কৃষ্ণ চিবুকে রাখে, চোখের দৃষ্টিতে যেন কালো জাদু। আমার জন্ম পিশাচিনীর আশীর্বাদে। আমি ভালোবাসতে জানি না কৃষ্ণ, কেবল ভোগ করতে। হঠাৎ কৃষ্ণ অনুভব করল তার শরীর যেন অবশ হয়ে যাচ্ছে, বুকের ভেতরে একটা প্রচন্ড তাপ ছড়িয়ে পড়ছে, শিরদাঁড়া বরাবর ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। সে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু পারল না। ততক্ষণে রূপমঞ্জরির মুখ চলে গেছে কৃষ্ণর দুই উরুর মধ্যবর্তী স্থানে। আপনি আপনি আমাকে সত্যি শুষে নেবেন নাকি? রানী তার ঠোঁটের কিনারে হাসি ফুটিয়ে বলল, বলেছিলাম না কৃষ্ণ, তৃপ্ত করতে না পারো তো সমস্ত শক্তি শুষে নেব। বলে আরো জোরে রূপমঞ্জরি তার মাথা এদিক ওদিক চালাতে থাকলো। কৃষ্ণ ইচ্ছে না করলেও জেগে ওঠা কামের কাছে হেরে যাচ্ছে বারবার। আজ এই নিয়ে 7 নম্বর দিন। শরীরের সমস্ত শক্তি শুষে নিচ্ছে রানী রূপমঞ্জরি। আর পারছে না কৃষ্ণ, আর শরীরে এক বিন্দু শক্তি তার নেই। হঠাৎ দরজার ওপারে কারো পায়ের শব্দ। রানী চমকে উঠে গেলেন। কৃষ্ণ ততক্ষণে আর অবসন্ন শরীরটা নিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, দেহ ঠান্ডা। রানী দ্রুত চুল ঠিক করলেন, গায়ে ভেজা বসন জড়িয়ে নিলেন। সেই সময় প্রবল শব্দে দরজাটা গেল খুলে। প্রবেশ করলেন মহারাজ দেবনাথ। বয়স 60-এর বেশি, চোখে এখনো তার অসীম ক্ষমতার দৃষ্টি। হাতে সোনার মোড়ানো লাঠি, পরনে গাঢ় মসলিনের পোশাক, তার সঙ্গে একদল দাস দাসী দাঁড়িয়ে তার সামনে এসে হাঁটু গেড়ে কাঁপছে। মহারাজার ছোট পুত্র তিনি। কঠোরভাবে বললেন, রূপমঞ্জরি, রাতের অন্ধকারে তুমি এই কৃতদাসের সাথে এখানে কি করছো? রানীর মুখে আতঙ্ক ফুটে ওঠে, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিলেন তিনি। ধীর পায়ে রাজার সামনে এসে মিষ্টি কণ্ঠে বললেন, মহারাজ, আপনি কি আমাকে সন্দেহ করছেন? রাজা ধীর পায়ে সামনে এগিয়ে এসে মাটিতে পড়ে থাকা কৃষ্ণের দিকে তাকালেন। চোখ তার রাগে জ্বলে উঠল। এই কৃতদাস কিভাবে তোমার স্নানাগারে এলো? গর্জে বললেন তিনি। রানী ধীরে ধীরে রাজার পাশে গিয়ে ফিসফিস করে বললেন, রাজন, আপনি কি জানেন না আমি কে? আমার দেহ কেবলমাত্র রাজপুরুষদের জন্য। আপনি ছাড়া অন্য কেউ যদি আমায় স্পর্শ করার সাহস যোগায়, তবে কি সে বাঁচতে পারে? রাজা ঘুরে তাকালেন। রানীর মুখে ভয়ঙ্কর রহস্যময় এক হাসি, যেন এক পিশাচিনী তার শিকারকে খেলার ছলে ভয় দেখাচ্ছে। তবে তুমি শপথ করো যে এই কৃতদাস কখনো তোমার সামনে আসেনি। রানী ধীরে ধীরে কৃষ্ণের দিকে তাকায়। কৃষ্ণর ঠোঁট ফাঁকা, বলার কোনো শক্তি নেই। রানী চরম সিদ্ধান্ত নিলেন। নিঃশ্বাস ছেড়ে বললেন, রাজন, আপনি যা আদেশ করবেন আমি তাই পালন করব। রাজার চোখে সন্দেহ, কিন্তু রানীর সৌন্দর্যের মোহে সেই সন্দেহ হারিয়ে ফেললেন তিনি। হাত উঁচিয়ে আদেশ করলেন, এই কৃতদাসকে আমার সামনে এক্ষুনি মস্তক ছেদন করে হত্যা করো। যেটা বলছি সেটা শোনো। রানী কিছু বলতে পারে না, মুখের হাসি মিলিয়ে যায়। এবার কৃষ্ণকেও হারাতে হবে নাকি? আচ্ছা, মহারাজা কেন বোঝেন না? আবার কৃষ্ণকে মেরে ওই গোপন কুঠুরি দিয়ে
তাকে ফেলে দেওয়া হবে। এর আগের বারও ঠিক তাই হয়েছিল। রাজা দেবনাথের আদেশে 2 জন সৈন্য গিয়ে মাটিতে পড়ে থাকা কৃষ্ণকে তুলে নিল। মুখে তখনও রক্তের ছাপ, দেহ নিস্তেজ, চোখ দুটো কেমন ভয় আর হতাশায় ছাওয়া। রূপমঞ্জরি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে রাজার দিকে। তিনি বুঝতে পারছেন না কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন। নরম গলায় বললেন, রাজন, আপনি কি সত্যিই চান এই নিরীহ কৃতদাসের মৃত্যু হোক? নিরীহ? এই কৃতদাস রাজপরিবারে নারীর স্নানাগারে কি করছে? রূপমঞ্জরি চোখ নামিয়ে বললেন, সে আমার পায়ের গয়না তুলে দিচ্ছিল রাজন। আমি কি একা স্নানাগারে যেতে পারি? আপনি কি চান আমাকে কারো সাহায্য ছাড়া থাকতে হবে? রাজা এক মুহূর্তে থমকে গেলেন। রানীর কণ্ঠস্বর কোমল, কিন্তু তার মধ্যে যেন এক প্রচ্ছন্ন হুকুম লুকিয়ে আছে। রানী ধীরে ধীরে রাজার কাছে এগিয়ে গেলেন, একেবারে তার বুকের সামনে দাঁড়ালেন। শরীরে একেই তার কম পোশাক, তার উপরে ভিজে আবরণ। নরম গলায়, আপনি কি আমায় বিশ্বাস করেন না রাজন? রাজা রানীর গভীর চোখের দিকে তাকিয়ে। রানীর চোখ যেন এক গভীর কালো সমুদ্র, যেখানে একবার ডুবে গেলে ফেরা সম্ভব নয়। রাজা দীর্ঘশ্বাস ফেললেন। যদি এই কৃতদাস নির্দোষ হয় তবে একে মেরে ফেলার প্রয়োজন নেই। তবে সে আর কখনো আমার প্রাসাদের ভেতর থাকবে না। ভোর হতেই ওকে বিদায় করে দাও। রূপমঞ্জরি মৃদু হাসলেন। তার চোখের কোণে যেন এক বিজয়ের আভাস। আপনি যেমন চান মহারাজ। মহারাজ হাতের লাঠি মাটিতে ঠুকে সঙ্গীদের নিয়ে বেরিয়ে গেলেন। সৈন্যরা কৃষ্ণকে ছেড়ে দিল, কিন্তু সে তখনও বসে থাকার শক্তি ফিরে পায়নি। রানী এগিয়ে এলেন। কৃষ্ণ তাকিয়ে আছে রানীর দিকে। সে জানে রানী তাকে কেন বাঁচালো। কেন আমায় বাঁচালেন মহারানী? রূপমঞ্জরি হাঁটু গেড়ে বসে তার মুখের কাছে এলেন। মুখের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। কারণ আমি চাই না তুমি এত তাড়াতাড়ি মরে যাও। তুমি আমার প্রয়োজনের মানুষ হে। কিন্তু রাজা যদি সত্যিটা জানতে পারে? কৃষ্ণ বলে। তবে রাজাকে কখনো আমি জানতে দেব না। চোখ টিপে ইশারা করে রূপমঞ্জরি। সে হঠাৎই তার ঠোঁট কৃষ্ণের কপালে ছোঁয়ায়, যেন এক শীতল পরশ দিয়ে কৃষ্ণের ভেতরের ভয় দূর করে দিচ্ছে। কৃষ্ণ শিউরে ওঠে, কিন্তু সে জানে সে কখনো পালাতে পারবে না, এই নারীর হাত থেকে, নাকি তার নিজের ভেতরের বাসনা থেকে। রূপমঞ্জরি উঠে দাঁড়ায়। বাইরে তখন প্রথম প্রহরের আলো ফুটে উঠেছে। রানী বললেন, আজ রাতের কথা ভুলে যেও না কৃষ্ণ, কারণ তোমার জীবন এখন আমার হাতে। রানী ধীরে ধীরে অন্ধকারে মিশে গেলেন। কৃষ্ণ বুঝতে পারল তারপরে কি যে হতে চলেছে, এইটা আর তার থেকে বেশি কেউ হয়তো জানে না। ভোরের আলো ফোটার সাথে সাথে পাখির গুঞ্জন শোনা যায়। কৃষ্ণর মনে হচ্ছে আবার একটা অভিশপ্ত দিনের শুরু, আবার তার শোষণের দিন। আবার এক রাত রাজপ্রাসাদের গোপন কক্ষে রানী রূপমঞ্জরি বসে আয়নার সামনে। তার চোখে এক নতুন উন্মাদনা, ঠোঁটে অদ্ভুত এক হাসি। পাশে দাঁড়িয়ে সখী চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা বলল, মহারানী, আজ আপনি রাজাকে কেন এত সহজে রাজি করিয়ে ফেললেন? কৃষ্ণকে মরতেও দিলেন না, কিন্তু তাকে রাজপ্রাসাদ ছাড়তে দিলেন কেন? রূপমঞ্জরি বলে, ওর চলে যাওয়ার প্রয়োজন ছিল চন্দ্রমল্লিকা। একবার কেউ আমাকে হারানোর ভয় পেলে তখন সে আর বেশি করে আমার কাছে ফিরে আসতে চায়। চন্দ্রমল্লিকা বুঝতে পারে রানী এবার আবার কোনো গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। শঙ্কিত স্বরে বলে, কিন্তু কৃষ্ণ, সে কি সত্যিই ফিরে আসবে মহারানী? আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে, ও আসবে, আসতেই হবে, কারণ আমি চাই ও নিজেই ফিরে আসুক। তার চোখ জলজল করছে, যেন তার মধ্যে এক ভয়ঙ্কর আগুন। রাজপ্রাসাদের বাইরে কৃষ্ণ এক পরিত্যক্ত কুঁড়ে ঘরের মধ্যে বসে। তার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব। সে কি পালাতে চায়, নাকি তার শরীর মন তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই নারীর কাছে? হঠাৎ দরজায় টোকা। চমকে ওঠে কৃষ্ণ। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে চন্দ্রমল্লিকা। তুমি এখানে?
রানী তোমার জন্য অপেক্ষা করছে। কৃষ্ণের শির দ্বারা বেয়ে শিহরণ বয়ে যায়। সে জানে রানী তার সঙ্গে ঠিক কি চায়। সে কি সত্যিই যেতে চায়? আমি কি ফিরে যেতে পারি যদি রাজা জানতে পারে? রানী তোমার অপেক্ষায় আছে কৃষ্ণ, তুমি চাইলে যেতে পারো, না চাইলে এই রাতেই তোমার জন্য মৃত্যু অপেক্ষা করছে। কৃষ্ণর দেহের প্রতিটা রক্তকণা যেন ছটফট করছে। তার মনে ভয়, কিন্তু তার শরীর যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে বারবার রানীর কাছে। গভীর রাতে কৃষ্ণ ছায়ার মতো রাজপ্রাসাদে প্রবেশ করে। রানীর গোপন কক্ষে প্রবেশ করতেই দেখে রানী আগেই অপেক্ষা করছে। তার শরীরে এক স্বচ্ছ রেশমি বসন, চোখে গভীর আকাঙ্ক্ষা। জানতাম তুমি আসবে। কৃষ্ণ কিছু বলতে পারল না। সে জানে এই নারী শুধু একজন রানী নন, অভিশপ্ত সুন্দরী, যার কামনা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। রূপমঞ্জরি তার দিকে এগিয়ে আসে। এবার তোমার পালা, এবার তুমি নিজে থেকেই আমায় চাইবে। রানীর হাত কৃষ্ণর বুকের ওপর স্পর্শ করতেই সে শিউরে ওঠে। রানী ধীরে ধীরে তার ওপর ভর করতে শুরু করে শরীরে। কৃষ্ণ বুঝতে পারে সে আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সে আজ অভিশপ্ত ভালোবাসার ফাঁদে বন্দী হয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে দরজায় সেই মুহূর্তে আবার কড়া নাড়ার শব্দ। তোর ভালো লাগে না? এখন আবার কি? আমি আমি এবার কি করব? কি করবে মানে? তুমি এখানে চুপ করে বসো, আমি এক্ষুনি আসছি। মহারানী, মহারানী। কে? আমি, চন্দ্রমল্লিকা। কি হয়েছে? মহারাজা, তিনি আবার কোথায়? আমি তাকে দেখে এলাম, এইদিকে আসতে। কিন্তু ততক্ষণে রাজপ্রাসাদের অভ্যন্তরে নরম প্রদীপের আলোয় রানীর বিশ্রাম গৃহ রহস্যময় আভায় ভরে উঠেছে। তুমি এখন যাও, আমার এখন সময় নেই মল্লিকা, তুমি আটকে রাখো তাকে। আমি হরিমতিকে ব্যাপারটা জানাবো মহারানী। হরিমতি? কে হরিমতি? সেই মেয়ে ছেলেটি যাকে মহারাজ তুলে এনেছেন কিছুদিন আগে গ্রাম থেকে। হো, সেই 16 বছরের বাচ্চা মেয়েটি? হ্যাঁ। বাহ, সেও তো যৌবনের অধিকারিণী। মহারাজা কি বলো আজ তার সাথে রাত্রি যাপন করতে। এগুলো কি বলছেন মহারানী? আমি কি করে তাকে এই কথা বলবো? মহারাজ আমার গলা কেটে নেবেন। বলবেন না। মহারাজ আমার কাছে সন্তান চান, কিন্তু আমার শরীরে সন্তান দেবার ক্ষমতা নেই। একটি সন্তান জন্মগ্রহণ করলে আমার শরীর নষ্ট হয়ে যাবে। তাছাড়া আমি কৃষ্ণকে এত সহজে ছাড়তে চাই না। মেঝেতে পড়ে রয়েছে এক বস্ত্রহীন পুরুষ দেহ, যার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। শয্যার ওপরে বসে রানী রূপমঞ্জরি, চোখে অদ্ভুত রক্তিম আভা। কৃষ্ণ ক্লান্ত আর বিধ্বস্ত, সব শক্তি হারিয়ে ফেলেছে সে। শুধু অনুভব করছে রানীর স্পর্শ শুধু শরীরের নয়, তার আত্মাকেও শুষে নিচ্ছে। কিছুদিন আগেই তার মা তাকে বলেছিলাম রাজবাড়িতে কাজ করতে যেতে হবে না। কি দরকার ছিল বল মা? তুমি অসুস্থ হয়ে পড়ো, তাই আমি ভাবলাম থাক। ছোট রানীর কথা শুনেছিস? কত সুন্দরী, রূপ দেখে নাকি চোখ ঝলসে যায়। যখনই রানী সামনে আসবে চোখটাকে ঢেকে নিবি। কথাটা শুনে হাসি পেয়েছিল কৃষ্ণর। সে বলেছিল, না গো, আমাকে সখীরা ডেকেও পায় না, সেখানে হা এলো না আমার কলির কেষ্ট গো। তুই কৃষ্ণ, ভগবান নোস। আজ মায়ের কথা কেমন যেন সত্যি বলেই মনে হচ্ছে। এই নিষিদ্ধ সম্পর্ক থেকে বেরিয়ে আসা বড্ড কঠিন। রানী, আপনি কি সত্যি মানুষ নাকি? শ্বাসকষ্ট নিয়ে কথাটা বলে কৃষ্ণ। মিশ্রিত হাসি ফুটিয়ে রূপমঞ্জরি বলে, আমি যা সেটাই তোমার নিয়তি। আমাকে পেতে চাইলে তোমার সব কিছু হারাতে হবে। রূপমঞ্জরি আবার ঝুঁকে কৃষ্ণের কাছে, তোর ঠোঁটে কপালটা ঠেকায়। ভালোবাসা, আমার ভালোবাসা? আমায় ভালোবাসো? ভালোবাসি, কিন্তু ভয় পাই। ভয় তো পেতেই হবে, আমি তো সাধারণ নারী নই। আমি তোমাকে একবার পেলে আর ছাড়বো না। কৃষ্ণের শরীর কেঁপে ওঠে। রানীর দৃষ্টি এক মাতাল শিকারীর মতো, যার হাতে শিকার সম্পূর্ণরূপে বন্দী। অন্যদিকে মহারাজা নির্ঘুম দিন কাটাচ্ছেন। বয়স
তার এখন প্রায় 50-এর ওপরে। শরীর ক্লান্ত, কিন্তু মন তীক্ষ্ণ। সন্দেহের বিষ ঢুকেছে। কেন রানী এত হঠাৎ শান্ত হয়ে গেল? কোথায় তার কামনা এত সহজেই নিবৃত? হঠাৎ মহারাজ তার গুপ্তচর প্রধানকে ডেকে পাঠালেন। রানীর বিষয়ে আমি নিশ্চিত নই বৈদ্যনাথ। তিনি এখনো সেই আগুনের মতোই আছেন, কিন্তু আমার দিকে তাকান না মহারাজ। কিছুদিন ধরে প্রাসাদের কিছু দাসদাসী অদৃশ্য হয়ে যাচ্ছে। এবং বলো, কেউ কেউ বলছে রানীর কক্ষে রাতে কেউ প্রবেশ করলে সকালে সে আর ফিরে আসে না। মহারাজা শিউরে উঠলেন। তার মনের সন্দেহ দৃঢ় হলো। এরই মধ্যে চন্দ্রমল্লিকা, মহারাজ, হরিমতি আপনাকে ডেকে পাঠিয়েছে। হরিমতি? হ্যাঁ, সেই 16 বছরের মেয়েটি, যাকে বেশ্যাপাড়া থেকে আপনি তুলে নিয়ে এসেছিলেন 7 দিন আগে। দেখো, এত কিছুর মধ্যে ওর কথা ভুলেই গিয়েছিলাম। ওর মা অসাধারণ নাচে, ওর রূপও অসাধারণ। তাই রানী রূপমঞ্জরি পুরনো আয়নার সামনে দাঁড়িয়ে। আয়নায় তার প্রতিচ্ছবি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। তার মুখ কেমন হিংস্র, চোখ দুটি অগ্নিসদৃশ। পেছনে চন্দ্রমল্লিকা, চোখে তার ভয়ের ছাপ। মহারানী, আপনি কি সত্যি? আয়নার দিকে তাকিয়ে মহারানী বলে, জন্মের সময় মানুষ ছিলাম না মল্লিকা। আমি পিশাচিনী অবতার। আমার শরীরে কামনা দিয়েই গড়া। আর যার আমার শরীর তৃপ্ত করতে অসম্ভব লাগে, সেই ব্যক্তিকে আমি বাঁচতে দিই না। মল্লিকার গলা শুকিয়ে যায়। সে বুঝতে পারে রানী শুধু নারী নন, অভিশপ্ত কিছু, যার ক্ষুধা কোনোদিন মিটবে না। মহারানী, এদিকে এদিকে। সে মানে যার সঙ্গে আপনি কিছুক্ষণ আগে রাত্রিবাস করলেন, সে যে? হো, তুমি পাটিনীর কথা বলছো? ডেকে নিয়ে এসো। পাটিনী এক কৃতদাসী। সে একজন কন্যা। কিন্তু মহারানীর খিদে এতটাই বেশি যে তিনি পুরুষ আর স্ত্রীর মধ্যে পার্থক্য খুঁজে পান না। পাটিনী দরজার সামনে দাঁড়াতেই চন্দ্রমল্লিকাকে চলে যাবার আদেশ দিলেন তিনি। রূপমঞ্জরি নগ্ন অবস্থায় পাটিনীর দিকে এগিয়ে এসে তার চোখে চোখ রাখে। তার ঘাড়ে রাখে নিজের শক্ত হাতটা। পাটিনী যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছে। পাটিনীর সম্পূর্ণ সৌন্দর্যকে শুষে নিয়ে তাকে ছুঁড়ে ফেলে দিলেন মহারানী। কৃষ্ণ এই মুহূর্তে হাত পা বাঁধা অবস্থায় তার সামনে বসে চিৎকার করছে সে। মহারানী বলে, তোমার শক্তি শেষ। আজ তোমাকে শুষে নিয়ে ছিবড়ে করে ফেলে দেওয়ার অবস্থায়। মহারানী, সর্বনাশ হয়ে গিয়েছে। চন্দ্রমল্লিকা আবার তাকে ডাকে। মল্লিকা, এখন দরজা খুলতে পারবো না। আমি এখন কৃষ্ণর সঙ্গে অভিসারে আছি। মহারানী, হরিমতি, সে আপনার সঙ্গে দেখা করতে আসছে। আজ প্রথম মহারাজ তার কক্ষে যাবে, তাই আপনি তাকে আশীর্বাদ করবেন, যাতে মহারাজকে সে তৃপ্ত করতে পারে। নাচ গান, শুধু কি নাচ গান? মহারাজ হেতেই কি তৃপ্ত হয়? পাঠিয়ে দাও। কৃষ্ণকে এক কোণে লুকিয়ে রেখে হরিমতি ঘরে প্রবেশ করতেই মহারানী তার সামনে তার উন্মুক্ত চুল, তার মাথার চুলগুলো খুলে দেয়। শরীরে স্বল্প পোশাকের জন্য সৌন্দর্যের আভা চারিদিকে প্রকাশ পাচ্ছে। হরিমতি দাঁড়িয়ে রয়েছে মহারানীর পেছন দিকে। হঠাৎ মহারানী পেছন ঘুরে তাকাতেই তার চোখ যেন ঝলসে গেল ভয়ঙ্কর কিছুতে। হে কি, সামনে এটা কে? হরিমতি সামনে দাঁড়িয়ে, পরনে তার সাদা শুভ্র বসন, মাথায় ঘোমটা। এক অসম্ভব দীপ্তির অধিকারিণী হরিমতি। মুখে ইষ্ট দেবতার নাম জপ করছে। বেশ্যাপল্লীতে জন্ম হরিমতি ইষ্ট প্রাণাবন্ত একটি মেয়ে। তার এই সৌন্দর্য দেখেই আপ্লুত হয়েছিলেন মহারাজ দেবনাথ এবং তাকে তুলে নিয়ে এসেছিলেন। কিন্তু আনার পরেও হরিমতির যৌবনের সামনে দাঁড়ানোর মতো শক্তি পাননি তিনি। হরিমতির চারিদিকে অদ্ভুত এক দীপ্তি আভা, যা দেখে সাধারণ মানুষের চোখে সম্ভ্রম জাগলেও এই মুহূর্তে রানী রূপমঞ্জরির চোখ যেন ঝলসে যাচ্ছে। এই রূপের মধ্যে কোনো কাম বাসনা নেই। এই রূপের মধ্যে আছে সাধনার শক্তি। কে কে তুমি? তোমাকে মহারাজ? কৃষ্ণ, কৃষ্ণ আর কৃষ্ণ। আমি যে
তার প্রেমেই মত্ত মহারানী। আমার জন্ম এক বেশ্যালয়ে, অথচ আমি এক আধার কৃষ্ণের। যাও, এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মল্লিকা, মল্লিকা, ওকে ধরে নিয়ে যা। মল্লিকা। হরিমতি যতবার কৃষ্ণ কৃষ্ণ বলছে ততবার যেন মহারানীর শরীরের ভেতর থেকে সমস্ত শক্তি কোষগুলো ছিটকে বাইরে পড়ে যাচ্ছে। দরজার কোণে পড়ে থাকা কৃষ্ণর শরীরে যেন একটু একটু করে ফিরে আসছে প্রাণের শক্তি। হঠাৎ সেখানে মহারাজা প্রবেশ করলেন। হরিমতিকে উনি আগেই দেখেছেন, কিন্তু হরিমতির ভেতরে এই ঐশ্বরিক ক্ষমতার কথা জানতে পেরেছিলেন সেই দিন, যেই দিন ফেরার পথে দেখা হয়েছিল তান্ত্রিকের সাথে। তান্ত্রিক তাকে দেখে বলেছিলেন, মহারাজ, মহারাজ দেবনাথ। নমস্কার বাবা, আপনি আমায় কি করে চিনলেন? তোমার স্ত্রী রূপমঞ্জরি না? হ্যাঁ মহারাজ। সে এক অভিশপ্ত কাম পিশাচির আধার। তার বাবা মা সন্তান জন্ম দিতে অপারগ ছিল। আমি বলেছিলাম পিশাচের পুজো করতে, কিন্তু পিশাচিনীকেই সে নিজের গর্ভে স্থাপন করে ফেলেছে। তাহলে এখন তোমার স্ত্রীর জন্য অনেক প্রাণ মারা যাচ্ছে মহারাজ। অভিশাপ কুড়োচ্ছে তোমার বংশ। ধ্বংস হয়ে যাবে সবকিছু সমূলে। বিনাশ হবার আগেই তাকে নিয়ে এসো। তাকে? ভগবান যেমন এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষের জন্মের সঙ্গে দেবতার অংশ প্রবেশ করান, তেমন শয়তানের অংশও আসে। শয়তানকে পৃথিবীতে বেশি দিন স্থায়িত্ব বজায় রাখতে দিও না। শয়তানের জন্ম যেমন হয়েছে তেমন তা যেন অল্প সময়ের হয়। আমার করণীয়? তোমার করণীয়, তুমি হরিমতিকে তুলে নিয়ে এসো। সেও এক সৌন্দর্যের অধিকারিণী, কিন্তু তার মধ্যে আছে সাধন শক্তি। সেই পারবে ওই কামপিশাচির শক্তিকে শুষে নিতে। রূপমঞ্জরি একবার যদি তার চোখের দিকে চোখ রাখে, তাহলে তার রূপ বিনাশের সঙ্গে সঙ্গে সে নিজেও বিচ্ছেদ হয়ে যাবে। কথা শুনে মহারাজ আর দেরি করলেন না। খোঁজ নিয়ে চলে গেলেন সেই বেশ্যাপাড়ায়, যেই পাড়া আজ কৃষ্ণের নামে মাতোয়ারা হয়েছে হরিমতির জন্য। প্রহরী, দাঁড়িয়ে দেখছো কি? এক্ষুনি এক্ষুনি হত্যা করো এই পিশাচিনীকে। সমস্ত দাসদাসীরা ধরে নিয়ে যান রূপমঞ্জরিকে। রূপমঞ্জরির হাত পা মুখ সব বাঁধা। নগ্ন অবস্থাতেই স্নানাগারের জলে তাকে ছুঁইয়ে দেওয়া হয় এবং সমাধি দেওয়া হয় সেই জলের ওপরই পাথরের স্তূপ স্থাপন করে, আর তার ওপরে বসানো হয় হরিমতিকে। হরিমতি সেখানে কৃষ্ণের নাম জপ শুরু করে। জপতে জপতে একটা সময় পাথরে চাপা সেই জলের ভেতর থেকেই একটা বাতাস বেরোয়, কালো নোংরা দুর্গন্ধযুক্ত বিকট একটা বাতাস। মহারাজের চোখে জল আসে। এরপর সেই স্নানাগার সহ অন্দরমহল এবং রাজপ্রাসাদকে 250 বছর ধরে আজও বন্ধ অবস্থাতেই দেখে আসছে গ্রামবাসীরা। কৃষ্ণ এরপর হরিমতির সঙ্গেই চলে গিয়েছিল। তার যৌবনের আর কিছু দেবার ক্ষমতা ছিল না। নারী সম্পর্কে তার মধ্যে একটা খারাপ ধারণা সৃষ্টি হয়, কিন্তু হরিমতিকে দেখে সে বুঝতে পারে জীবনের আধার শুধু যৌবন কাম নয়, জীবন ভালো কাজের জন্য। তুই এত কিছু কি করে জানলি? না জানার কি আছে, ছোটবেলায় বাপ ঠাকুরদার মুখে গল্প শুনেছিলাম। হো, ভালোই লাগলো। যাবি নাকি আমাদের গ্রামে? খুব সুন্দর, তোর ভালো লাগবে। হ্যাঁ, যাওয়া যায়, কিন্তু অন্দরমহলে ঢুকে ওই স্নানাগারের সামনে মহারানীর দেখা পাবো না তো? ফেলে পেতে পারিস, ব্যাচেলার আছিস, এখন মহারানীকে ইচ্ছা মতো সুখ দিতে পারবি, পরে না হয়। পাগল, ফেলে ওই হরিমতিকেই যথেষ্ট। রূপমঞ্জরির নামও মুখে আনবি না। গাড়িটা চালিয়ে যাচ্ছিল অরিন্দম আর সৌভিক। উদ্দেশ্য তাদের বংশ পরম্পরার 250 বছরের হারিয়ে যাওয়া সেই পুরনো রাজবাড়িতে কয়েকদিন রাত্রিবাস করা। এতক্ষণ গাড়িতে বসে বসে দুই বন্ধুই গল্প করছিল।
কিন্তু হঠাৎ করে হরিমতির কথা আর রূপমঞ্জরির বদনাম হবার সঙ্গে সঙ্গে গাড়ির মধ্যে একটা প্রবল ঝাঁকুনি আসে। দমকা বাতাস উড়ে আসে চারিদিক থেকে। কি হলো? এতক্ষণ তো সব ঠিক ছিল, কোথা থেকে এত মেয়ে গেল? বাবু, কোথায় যাচ্ছেন? আবার রাজবাড়িতে। আপনি কে? আমি রাজবাড়ি চিনি, চলেন দেখিয়ে দেব। আমি ওই বাড়িরই বংশধর, অরিন্দম, বলতে পারেন শেষ বংশধর। আপনি কে? আমি তো বলতে গিয়েও সেই বৃদ্ধা বললেন না, আমি রূপমঞ্জরি। বললেন, আমি 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 হরিমতি। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।